দাপরের মহাভারত হোক কিংবা এই কলির কলকাতা, যুদ্ধটা কুরু পাণ্ডবের হোক কিংবা ভোটের, প্রত্যেকটা কুরুক্ষেত্রের আগে জানবেন সভা পর্বের একটা গুরুত্ব আছে। আর পঞ্চায়েত কুরুক্ষেত্রের আগে আমাদের রাজ্য রাজনীতির সভা পর্বটা বোধহয় রানী রাসমণি অ্যাভিনিউতেই হচ্ছে। প্রথমে মুকুল রায়কে নিয়ে বিজেপির সভা, একের পর এক ইস্যুতে তৃণমূলের প্রাক্তনের নিশানায় রাজ্যের বর্তমান শাসক দল। দুদিন পরে একই জায়গায় আজ যুব তৃণমূলের সভায় নিশানায় কেন্দ্রের শাসক দল এবং অবশ্যই মুকুল রায়। আর এই সভায় মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। অন্যদিকে বিশ্ব বাংলা লোগো বিতর্কে মুকুল রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা সেই বিতর্কেও নজর রাখবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো যুব তৃণমূলের সভায় নিশানায় মুকুল রায়। আপনি যা করেছেন আপনাকে গদ্দার ছাড়া আর কোনো নাম বলা যেতে পারে না। জায়গা একই, বদলেছে শুধু মঞ্চ। শুক্রবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপি সভা থেকে তৃণমূলকে নিশানা করেছিলেন মুকুল রায়। সোমবার সেই জায়গায় সভা করে মুকুলকে জবাব দিল তৃণমূল। মুকুলকে আক্রমণের দায়িত্বটা হাতে তুলে নেন তারই এলাকা কাঁচরাপাড়ার পার্শ্ববর্তী ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। মুকুল রায় মাসে আপনি একজন কালিদাস, আমরা ইতিহাসে পড়েছিলাম কালিদাসের গল্প, যে ডালে বসেছিলেন সেই ডালটা কাটলেন। আপনি একটা কাউন্সিলর ভোটে দাঁড়ান, আমি ওই এলাকার একটা সামান্য ছেলেকে দাঁড় করে আপনাকে হারিয়ে নেব। আপনাকে দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি, ৭৭,০০০ বুথে নাকি ওনার লোক আছে। ৭৭,০০০ ছেড়ে দিন মুকুল বাবু, আগামী যেখানে আপনি বক্তব্য দেবেন আপনি কাঁচরাপাড়া নিয়ে 7টা বুথের এজেন্টের নাম বলে দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি রাজনীতি করা ছেড়ে দেব। শুক্রবার বিজেপি সভা থেকে দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন মুকুলের দল ভাঙানোর ক্ষমতাকে তারা তৃণমূল ভাঙাতে কাজে লাগাতে চান। আপনি তো ভাঙা শিখিয়েছিলেন, আর যাকে দিয়ে করেছিলেন মুকুলদা আমার টিমের এখন কোচ আছে। কাকে দল ভাঙা বলে এবার দেখাবো, যে জেলাতে যাব টিএমসি কে শুয়ে দিয়ে যাব। একটাই কথা বলবো দিদির জন্য, তোমারই সিল, তোমারই নোড়া, তোমারই ভাঙি দাঁতের গোড়া। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের সভাপতি তিনি আবার একজন কোচ পেয়েছেন, তার আগেই কাউকে সেই কোচকে চাটনি ফাটনি বলে দিয়েছেন। যারা বলছে বদলা হচ্ছে, বদল নয়, তাদের 20 বছর লেগে গেল বুঝতে গিয়ে, কিন্তু মানুষ দেখলো যে যারা বলছে তাদের চরিত্রের বদল হয়ে গেছে। আগামী দিন আইন বুঝিয়ে দেবে কোথায় কার থাকার কথা। পুরনো দলের একাধিক নেতানেত্রী তাকে ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিলেও মুকুল রায় এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। আর রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আর উল্টো দিকে যুব তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত হলেও পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরাও কৌশলে মুকুলকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটেননি। আগামী পঞ্চায়েত, আগামী লোকসভা এবং বিধানসভা, আমি বলছি বাংলায় পরিবর্তন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। আজকে যারা এসে ঘুরিয়ে বলেন যে আমরা বাংলায় পরিবর্তন আনবো, নতুন ভাবে পরিবর্তন আনবো, তাদের বলবো মান্নাদের কথায় সেই আগে যেরকম বলেছিল না, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কতগুলো আন্দোলন করেছে মানুষের স্বার্থে যে তোমরা পরিবর্তন আনবে। পর্যবেক্ষকদের মতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সম্ভবত কৌশলেই মুকুলকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটল না, কারণ তাহলে তাকে প্রকাশ্যে গুরুত্ব দেওয়া হতো। তৃণমূল সম্ভবত এটাই বোঝানোর চেষ্টা করলো যে মুকুলকে জবাব দিতে অর্জুন সিংহের মতো জেলার নেতাই যথেষ্ট। অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রাজু, তৃণমূল নেতাদের সঙ্গে যদি কথা বলা যায় তারা কেউই এটাকে মুকুলের পাল্টা সভা এরকম বলতে চাইছেন না, কিন্তু ঠাড়ে ঠোড়ে লক্ষ্য একজনই, তার নাম মুকুল রায়। কেউ বলছেন গদ্দার, কেউ বলছেন কালিদাস, কেউ বলছেন বিজেপি সভাপতির নতুন চাটনি কোচ। না দেখুন, প্রথমেই বলি আমরা তো বুঝতে পারছি না যে পিসি আর ভাইপো এই বিশ্ব বাংলা নিয়ে তাদের কি অবস্থান। পিসি একরকম বলছে আর ভাইপো একরকম।
আমি আপনাকে জিনিস দেখাই, আমি তো বেশি জানি না। এই কাগজটা দেখুন, এই কাগজটা কে না বিশ্ব বাংলা কর্পোরেশন, তারা লিখেছেন ট্রেডমার্ক অথরিটিকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এখানে যে এই বিশ্ব বাংলা ডিভাইসটা অর্থাৎ ট্রেডমার্কটা ম্যালাফাইডি আর ডিসঅনেস্ট ইন্টেনশনে ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ সরাসরি অভিষেক ব্যানার্জিকে বলছেন যে ডিসঅনেস্ট ম্যানারে ব্যবহার করা হচ্ছিল। কে না পিসির সরকার, ভাইপোকে বলছে ডিসঅনেস্ট। তাহলে কে সত্যি বলছে আগে এটা বিচার করুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পিসি না ভাইপো? আর যদি আধিকারিকরা ভুল করে তাদেরকে শাস্তি দিন, উনি এক্ষুনি সাসপেন্ড করুন। আমরা জানতে চাই কে ঠিক বলছে। আমি তো জানি না, আপনি দেখে নিন এটা কে লিখেছে। আমার তো খুব আশ্চর্য লাগছে যে যা জবাব দেয়া সেটা তো অত্রিবাবু দিয়ে দিয়েছেন। তারপরে রাজেশ সিংহ ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের মন্ত্রী সচিব তিনিও বলেছেন। কি বলেছেন? গোটা ব্যাপারটা ক্লিয়ার। কেউ এটা রাজ্য বিশ্ব বাংলা লোগোটা রাজ্য সরকারের নিজস্ব, এবং এটাকে যদি রাজ্য সরকার তার বিরুদ্ধে নাম করেনি। তার আগে আরে বলতে পড়াশোনা করো, বলতে দাও না, পড়াশোনা না করে রাজনৈতিক দল করো। আপনি তো আরাবুলের মতো আচরণ করছেন। অদ্ভুত কথা, তুমি এত শিক্ষক লজ্জা কেন? আমি তো কিছুই বলিনি। আমি তো চাটনিও বলিনি, আমি কোচও বলিনি। সেটা বলুন না, তো বিজেপি সভাপতিকে ঠিক করতে হবে। সরাসরি সরকার অভিষেক ব্যানার্জিকে বলছে চাটনি না কোচ। সরাসরি যদি চাটনি হয় তাহলে কোচ না, উত্তর দিন না। আর যদি কোচ হয় তাহলে তো খুব স্বাভাবিকভাবে রাজ্য সভাপতি বিজেপির যে মানে এতদিনকার যে ফুলিয়ে ফোলানো ফাপানো যে এটা ছিল সেটাকে ভেঙে দিলেন নিজেই। তার মানে তিনি প্রমাণ করলেন যে এতদিন যে বিজেপির যে আন্দোলন বা বিজেপির যে এত রাজনীতি, সেই রাজনীতিটা ব্যর্থ হয়েছে। সোমবাবু, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম এদিকে চিঠি দিয়েছেন, ওদিকে রাজ্য বিজেপি দুজন আমলার নাম করে, আপনি যাদের কথা বললেন, মুকুল রায়, তাদের নাম করে, এবং রাজ্য বিজেপিও আরেকটা চিঠি দিয়েছে, সম্পূর্ণভাবে মুকুল রায়ের পাশে এসে দাঁড়িয়েছে। দিল্লিতে তারা অভিযোগ জানিয়েছেন যে তারা সত্য কথা বলছেন। খুব স্বাভাবিক তো, মুকুল রায় বিজেপির চিত্রনাট্য অনুযায়ী খেলছেন, তাকে তো বিজেপির চিত্রনাট্য অনুযায়ী খেলতে হচ্ছে। তাহলে শোনা যাচ্ছে রাজ্য বিজেপির তরফ থেকে মুকুল রায়কে না দেওয়া হয় তাহলে মুকুল রায়ের বক্তব্যকে এই ধরনের বেলাগাম বক্তব্য তিনি রাখতেন না। পরিষ্কার এটা তো আপনাকে ভাবতে হবে যে আজকে মুকুল রায় নিয়ে বিজেপির ভেতরের অবস্থানটা কি। উনি তো রাজ্য সভাপতি প্রকাশ্যে বলেছেন, যখন বলা হয়েছে যে মুকুল রায়ের হাত ধরে অনেকে অন্য দল থেকে আসবেন, উনি বলছেন যে আমার হাত ধরে। পরিষ্কার প্রশ্ন আছে, ধরুন চাটনি, আপনি কথা বারবার ধরে আসছে, আরে চাটনি ছেড়ে বলুন না। দিলীপ ঘোষ আরে ভাইপোকে দিদি সরকার বলছে, এখানে ভাইপোকে দিদি সরকার বলছে। এত কথা কোথায় কোথায় প্রশ্ন রয়ে গেল না? নিঃসন্দেহে এই মুহূর্তে সমস্ত প্রশ্নের যে জবাব পাওয়া গেছে এমনটা নয়। দেখুন, বিশ্ব বাংলা এটা একটা কোম্পানি, আর এর মালিকের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। বিশ্ব বাংলা হচ্ছে সরকারি কোম্পানি এবং এটার যা ট্রেডমার্ক ইত্যাদি এর রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকারের আছে। বিশ্ব বাংলা কোম্পানির মালিক কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় না পশ্চিমবঙ্গ সরকার? এই প্রশ্নেই এখন মুকুল রায়ের সঙ্গে সরকারের দ্বন্দ্ব তুঙ্গে। দুপক্ষই দাবি করছে তারা সঠিক বলছে, বিপক্ষ মিথ্যে। কিন্তু সরকারি নথি কি বলছে? কেন্দ্রীয় সরকারের ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্ব বাংলার লোগো এবং শব্দবন্ধের ট্রেডমার্ক চেয়ে 2013 সালের 26শে নভেম্বর দুটি পৃথক আবেদন দাখিল করেন অভিষেক। দুটি আবেদনপত্রেই কলকাতার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাটের বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ট্রেডমার্কটি রেজিস্ট্রি করার আবেদন জানানো হয়। দুটি আবেদনের ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে রেজিস্ট্রার অফ ট্রেডমার্কের সঙ্গে যাবতীয় নথি আদান প্রদান এবং যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল সিজে অ্যাসোসিয়েটস নামে একটি সংস্থার। 2014 সালের 26শে নভেম্বর বিশ্ব বাংলা ট্রেডমার্ক চেয়ে দাখিল করা দুটি আবেদনের মধ্যে দ্বিতীয় আবেদনটি প্রত্যাহার করে নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সিজে অ্যাসোসিয়েটস কর্তৃপক্ষ রেজিস্ট্রার অফ ট্রেডমার্কসকে চিঠি দেয় 2014 সালের 11ই জুন। কিন্তু প্রথম আবেদনটি প্রত্যাহার করে নেওয়ার কোনো নথির অস্তিত্ব কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে নেই, আর সেখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। দুজন হাইয়েস্ট লেভেলের আইএস অফিসার কালকে এবং পরশু প্রেস কনফারেন্স করে যে সার্ভিস কন্ডাক্ট রুল সেটা ভায়োলেট করেছেন।
মানুষকে অসত্য ভাষণ দিয়েছেন। সরকারি নথি বলছে 2016 সালের 30শে মার্চ ট্রেডমার্কসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিযুক্ত সিজে অ্যাসোসিয়েটসকে চিঠি দিয়ে জানানো হয় দ্বিতীয় আবেদনটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হলো। আজকের দিনেও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে ওই আবেদনপত্রটির স্ট্যাটাস বা অবস্থানের জায়গায় অ্যাবান্ডন্ড বা পরিত্যক্ত লেখা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল করা প্রথম আবেদনপত্রটি প্রত্যাহারের কোনো নথি ওয়েবসাইটে না থাকলেও দুদিন আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজীব সিংহ দাবি করেন দুটি আবেদনপত্রই প্রত্যাহার করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে এই লোগোটা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে আমাদেরকে ট্রান্সফার করেছেন। যখন রেজিস্ট্রেশন জন্য যাই তখন ট্রেডমার্ক রেজিস্ট্রি থেকে বলা হয় কি 6 মাস আগে কি 8 মাস আগে দুটো অ্যাপ্লিকেশন পড়েছিল, সেই অ্যাপ্লিকেশন আমাদেরকে জানানো হলো। তারপরে অভিষেক ব্যানার্জি ওই দুটো অ্যাপ্লিকেশন উইথড্র করে নিয়েছেন, ওটাও লিখিতভাবে উইথড্র হয়েছে, যেটা রেজিস্ট্রি অফ ট্রেডমার্ক অ্যাকসেপ্টও করে নিয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে অভিষেকের দাখিল করা একটিমাত্র আবেদনপত্র প্রত্যাহারের নথিই দেখান রাজীব। এটা উইথড্রল দেওয়া হয়েছে বাই সিজে অ্যাসোসিয়েটস অন 11/6/2014। সেখানে উনি লিখেছেন, যেটা উনি অ্যাড্রেস করেছেন টু দ্য রেজিস্ট্রার অফ ট্রেডমার্কস, সেখানে লেখা হয়েছে, ডিয়ার স্যার, ইন কানেকশন উইথ দ্য অ্যাফোরমেনশন ট্রেডমার্ক we hereby inform that the applicant is no longer willing to proceed with the impugned application and desires to withdraw the same. তাহলে বর্তমানে বিশ্ববাংলার লোগো এবং শব্দবন্ধের স্বত্বাধিকারী রাজ্য সরকার না অভিষেক বন্দ্যোপাধ্যায়? নথি অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় দাখিল করা প্রথম আবেদনটির প্রেক্ষিতে যাবতীয় তথ্য নিয়মিত সরবরাহ করা হয়েছে কেন্দ্রীয় ট্রেডমার্ক রেজিস্ট্রি দফতরকে। তার ভিত্তিতেই 2017 সালের 8ই মে ট্রেডমার্কস জার্নালে বিশ্ববাংলার লোগো এবং শব্দবন্ধ প্রকাশিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। ট্রেডমার্কস জার্নালে বিশ্ববাংলার লোগোর ছবি ও শব্দবন্ধ প্রকাশ হওয়ার পরই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। নথি অনুযায়ী গত 8ই সেপ্টেম্বর রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের আওতাধীন পশ্চিমবঙ্গ রাজ্য রফতানি উন্নয়ন সমিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্রেডমার্ক দেওয়ার বিরোধিতা করে 14 পাতার চিঠি দেয় কেন্দ্রের ট্রেডমার্ক রেজিস্ট্রারকে। তার ভিত্তিতে ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তরের তরফে গত 21শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার নিযুক্ত এজেন্ট সংস্থা সিজে অ্যাসোসিয়েটসকে চিঠি দিয়ে বলা হয়েছে আগামী 2 মাসের মধ্যে মূল আবেদনকারী হিসাবে তাদের পশ্চিমবঙ্গ সরকারের সংস্থার তরফে দাখিল করা বিরোধিতার পাল্টা উত্তর দিতে হবে। সেই সময়সীমা শেষ হবে আগামী 21শে নভেম্বর। কেন্দ্রীয় ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তরের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দাখিল করতে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামী 21শে নভেম্বর। আর ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার তরফে কোনো নথি জমা করা হয়নি। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুখবিলাস বর্মার কাছে আসবে। সুখবিলাস, আপনি প্রাক্তন আমলা, নজিরবিহীন একটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে সাধারণভাবে আমরা কি দেখি যে রাজনীতিবিদরা বিরোধী রাজনীতিবিদকে আক্রমণ করছে, এই গণতন্ত্রে এটাই স্বাভাবিক। লোগো বিতর্কে দেখলাম রাজনীতিক আরেকজনকে আক্রমণ করলেন, আমলারা তার জবাব দিচ্ছেন, পাল্টা আমলাদের চিঠি দিয়ে আবার প্রতি আক্রমণ করছেন রাজনীতিক। এখন আবার শুনছি বিজেপি চিঠি দেবে, মানে আমলাদের বিরুদ্ধে দিল্লিতে চিঠি লিখছে একটা দল। মানে পুরো বিষয়টার মধ্যে আমলারা জড়িয়ে পড়লেন বা জড়িয়ে নেওয়া হলো, যেভাবেই আমরা দেখি। না, আপনি যে কথাটা বললেন আমাকে এই ইস্যুতে এলে আমি প্রথমে এই কথাটাই বলতাম যে কোন লেভেলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ব্যুরোক্র্যাটদের যে ভূমিকা, সেই ভূমিকাটা পুরোপুরি এরা চেঞ্জ করে ফেললো। এবং চেঞ্জ করে ব্যুরোক্র্যাটরা ওদের আইনেই আছে যে তারা তাদের মুখটা দেখাবে না। আমার কাজ, আমি আইন মতো চলবো। কিন্তু সব রাজ্যেই তো আমলারা প্রেস কনফারেন্স করেন। না, প্রেস কনফারেন্স এক জিনিস, আর আপনি যে যেটা আপনি বলছেন রাজনৈতিক প্রেস কনফারেন্স বলছেন, আমি আমার দপ্তরের হিসাবপত্র দিচ্ছি, আমি আমার পারফরমেন্স বলছি ইত্যাদি বলছি, সেগুলো নিয়েও প্রেস কনফারেন্স হচ্ছে, অথবা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো এক্সপ্লেন করছি, সেগুলো নিয়ে প্রেস কনফারেন্স করতেই পারে, কেমন। কিন্তু আপনি যেটা বললেন, যেখানে রাজনৈতিক চর্চা চলছে এবং খুব ডিবেটেড, এই খুব মানে একটা ডিবেটেড ইস্যু, আমি এই সেন্সে বলবো এখনো যখন পুরোটা আসেনি, আসবে আস্তে আস্তে। কেননা কিন্তু যেটা এলো, এই যেটা আপনার প্রতিবেদক বললেন যে এটা একটা কর্পোরেশনের মতো, এই যে এবং যে ট্রেডমার্কের অথরিটির কাছে, এবং ট্রেডমার্ক অথরিটি এখনো বলেনি যে কার দাবিটা বৈধ, এখনো বলেননি, এইটি বলছেন। হ্যাঁ, মুকুলবাবু যেটা বললেন সেটা হচ্ছে যে বিশ্ববাংলা একটা কোম্পানি,
কাগজে দেখলাম এটা একটা কর্পোরেশন। কেমন? এখন কোম্পানি হোক আর কর্পোরেশন হোক, সেটা তো প্রথমত ক্যাবিনেট হয়ে বিধানসভায় আইনে আসতে হবে। যে কোনো কর্পোরেশন তৈরি করতে গেলে এই কয়েকদিন আগে একটা কর্পোরেশনের জাস্ট রুল চেঞ্জ করা হলো, কেমন? বিধানসভায় আসতে হয়েছে। তাহলে কর্পোরেশন তৈরি করতে গেলে বা কোম্পানি তৈরি করতে গেলে স্টেট গভর্নমেন্টকে বিধানসভায় আসতে হবে, বিধানসভায় এসে সেই আইন পাশ করতে হবে, পাশ করে তারপরে যেতে হবে। কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চিফ মিনিস্টার একটা লোগো এঁকেছেন, কেমন? সেই লোগের মালিককে ইত্যাদি কিছুই জানা নেই। চিফ মিনিস্টার বলেছেন এটা ইউজ করো, আর গভর্নমেন্ট সেটা ইউজ করছে। কি ইউজ করছে? না বিশ্ব বাংলা, না কি সেই বিশ্ব বাংলা শেষ করতে কিন্তু অলরেডি বলা হয়েছে তৈরি করার পর এগ্রিমেন্ট করে পশ্চিমবঙ্গ সরকারের হাতে দিয়েছে। আর এই কথাটা কিন্তু ক্লিয়ার। আপনি দেখবেন যে দুজন আমলা যখন সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু কোনো ব্যক্তির নাম করেননি। একটা অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে, তার শুধু জবাবটুকু দিয়েছেন, মানে তার ফ্যাক্টস আর ফিগারসটা বলেছেন। আমি বলছি যে মুকুল রায়ের এই অভিযোগ, এই অভিযোগের পেছনে রাজ্য বিজেপি দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন অদ্ভুত ভাবে যে দাঁড়িয়ে গেছে। আমি সেটা বলছি, আমি বলছি এখানে রাজনীতির ব্যাপারটা নেই। এখন কথা হলো যে সরকারের তৃণমূল কংগ্রেস কিন্তু সে ব্যাপারে কোনো তাদের স্ট্যান্ডের কথা বলে সরকারিভাবে। এটা তো তৃণমূল কংগ্রেসের থেকেই এক্সপেক্টেড ছিল। ডেঙ্গি নিয়ে শয়ে শয়ে লোক জেলায় মারা যাচ্ছে, কোনো আইএস এর মাথায় চিন্তা নেই। আর যেই একটা মুকুলরা একটা অভিযোগ করলো, তার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আইএস অফিসাররা। কে এই অত্রি ভট্টাচার্য? আজকে তার রাজনৈতিক অনুগত্য, আর তারপরে তিনি সুপারসিড করেছিলেন, 3-4 জনকে সুপারসিড করে সেই জায়গায় পদোন্নতি হয়েছিল। আর আজকে তার জন্য বিতর্ক আরো উত্তপ্ত হওয়ার আগে দ্রুত একবার দেখে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠালেন মুকুল রায়কে। বিশ্ব বাংলা এটা একটা কোম্পানি, আর এর মালিকের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। জাগো বাংলা এটা একটা কোম্পানি, আর এর মালিকের নাম শ্রী অভিষেক ব্যানার্জি। এই মন্তব্যের জন্য এবার আইনজীবী মারফত বিজেপি নেতা মুকুল রায়কে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশে দাবি করা হয়েছে 48 ঘন্টার মধ্যে মুকুল রায়কে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইতে হবে, না হলে তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। কেন এই দাবি করা হচ্ছে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে আইনি নোটিশে। সেখানে দাবি করা হচ্ছে মুকুল রায় জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা, জাগো বাংলা সম্পর্কিত যে তথ্য দিয়েছেন তা ভুল। মুকুল রায় মিথ্যাচার করেছেন। অভিষেকের সঙ্গে জাগো বাংলা বা বিশ্ব বাংলার মালিকানাগত কোনো সম্পর্ক নেই, এখানে তার কোনো অংশীদারিত্বও নেই। তৃণমূলের লোগো ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আর্থিক সুবিধা নেননি। পাশাপাশি আইনি নোটিশে দাবি করা হয়েছে মুকুল রায় নতুন দলে গেছেন, সেখানকার নেতৃত্বের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তিনি এ ধরনের মন্তব্য করছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানা সংক্রান্ত সওয়াল করতে গিয়ে তিনি যে নথি দেখাচ্ছেন তা ভুয়ো। এটা নিয়ে উনি যদি ক্ষমা চান, ওনার ভুল যদি উনি বুঝতে পারেন, তাহলে উনি ক্ষমা চাইবেন 48 ঘন্টায়। ওনার যদি 48 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, তাহলে আমরা মামলা করব। মুকুল রায়ের আইনজীবী অবশ্য সাফ জানিয়েছেন তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। 48 আওয়ার্সের মধ্যে আমরা জবাব দেবো। কিন্তু এটা বলতে চাই, আমার ক্লায়েন্ট উনি যা বলেছেন উনি সেটাই এখন স্টিক করে থাকতে চান, এবং উনি যা বলেছেন উনি মনে করেন যে ওটাই ফ্যাক্ট। ক্ষমা চাওয়ার কোনো কোয়েশ্চেন আসে না। বিশ্ব বাংলা বিতর্কে রাজ্য সরকারের তরফে আসরে নেমেছেন 2 আইএএস অফিসার অত্রি ভট্টাচার্য এবং রাজীব সিংহ। এই 2 সরকারি আমলার বিরুদ্ধে আবার সার্ভিস রুল ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকে অভিযোগ জানিয়েছেন মুকুল। He has been promoted over superseding 31 people, so it is his duty to please their masters. It is a serious violation of the All India Service Conduct Rules 1968. Central government should take initiation and investigate the matter. উনি গভর্নমেন্টের কাছেও জানিয়েছেন এবং অফিসারদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। সার্ভিস রুলের অনুযায়ী যে পানিশমেন্ট হওয়া উচিত এবং যা গভর্নমেন্টের করা উচিত, ইনভেস্টিগেশন করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা উচিত, সেটা আমরা চাই যে যাতে হয়। আর গোটা বিতর্কটাই দাঁড়িয়ে রয়েছে একটা প্রশ্নের উপর, তাহলে বিশ্ব বাংলা কোম্পানির মালিক কে?
মুকুলের দাবি সংস্থার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার রাজ্য সরকারের দাবি সংস্থাটি তাদের। 2014 সালে এই লোগোটা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে আমাদেরকে ট্রান্সফার করেছেন, যেখানে উনি হচ্ছেন ক্রিয়েটার অফ দ্য লোগো আর আমরা হচ্ছি ইউজার অফ দ্য লোগো। এবার আমরা এই এগ্রিমেন্টে পরে রেজিস্ট্রেশন জন্য যাই। 15 জুলাই 2014-কে আমাদেরকে জানানো হয়েছে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। সরকারি নথিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারের একটি সংস্থা 2014 সালের 19 জুন বিশ্ব বাংলার লোগো ও শব্দবন্ধের ট্রেডমার্ক চেয়ে আবেদন করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই আবেদনের নিষ্পত্তি এখনো হয়নি। 2014 সালের 19 জুন বিশ্ব বাংলার লোগো এবং নামের ট্রেডমার্ক চেয়ে আবেদন জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সপোর্ট প্রমোশন সোসাইটি বা WBSEPS। 2015 সালের 2রা নভেম্বর ট্রেডমার্ক রেজিস্ট্রি দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হয়, তথ্য বলছে ইতিমধ্যেই এই লোগো তাদের রেকর্ডে রয়েছে, তাই এই আবেদন খারিজ করা যেতে পারে। এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য WBSEPS-কে 1 মাস সময় দেওয়া হয়। 2016 সালের 9 এপ্রিল WBSEPS একটি চিঠি দিয়ে দাবি করে আবেদন খারিজের ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি, তাই আরও কিছুটা সময় দেওয়া হোক। আবেদন মঞ্জুর করে তাদের কিছুটা সময়ও দেয় ট্রেডমার্ক রেজিস্ট্রি। শেষমেশ এবছরের 11 সেপ্টেম্বর WBSEPS উত্তর দেয়। এখনো পর্যন্ত ট্রেডমার্ক রেজিস্ট্রির ওয়েবসাইটে এই আবেদনের স্ট্যাটাস হিসেবে লেখা রয়েছে আপত্তি জানানো হয়েছে, বিষয়টি শোকজ শুনানির জন্য তৈরি। অর্থাৎ আবেদনের নিষ্পত্তি এখনো হয়নি, ফলে সব মিলিয়ে বিশ্ব বাংলা বিতর্ক অব্যাহত পুরো দমে। বিজেন্দ্র সিংহ, রাজশ্রী দত্তগুপ্ত, সৌভিক মজুমদারের রিপোর্ট, ABP আনন্দ। মহিদুল, আজকের সভায় ফিরি। আজকের সভার মূল আকর্ষণ ছিল যে বক্তার তালিকায় একটা নাম, শুভ্রাংশু রায়। কাউন্টার শুভ্রাংশু নিঃসন্দেহে সবাই বুঝতে পারছেন তৃণমূল নেতা হিসেবে কাউন্টার করবেন মুকুল রায়কে। আজ সকাল অবধি প্রশ্নটা ছিল যে বাপের বিরুদ্ধে ছেলে কতটা সরব হবে। এখন কার্যক্ষেত্রে শুভ্রাংশু যখন এলেন না, কার্যত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখন প্রশ্নই একটাই থাকে যে তো শুভ্রাংশুর নতুন ঠিকানাও কি 6 নম্বর মুরলি ধরলেন? শুভ্রাংশুও বিজেপিতে যাচ্ছেন, এর বাইরে কোনো প্রশ্নই থাকে না। মানে হতেই পারে শুভ্রাংশু রায়ও মুকুল রায়ের মতো বিজেপিতে চলে যেতেই পারেন, কিন্তু আপনি যদি লার্জার পিকচারটা যদি দেখেন, সেটা হলো যে বাংলার রাজনীতিতে কোনো শর্টকাট হয় না, এবং সেটাতে বিজেপি যেটা করার চেষ্টা করছেন যে একদিকে একবার লক্ষণ শেঠকে নিলেন, তারপরে এখন মুকুল রায়, তারপরে হয়তো নেক্সট টার্গেট শুভ্রাংশু রায় হতে পারে। কিন্তু বাংলার রাজনীতি, বিশেষ করে পঞ্চায়েত ভোট সামনে, আপনি যদি গত সবকটা পঞ্চায়েত ভোটের নির্বাচন দেখেন, বাংলার রাজনৈতিক ইতিহাসটাও যদি দেখেন, তাহলে গ্রামীণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, বুথ স্তরে যোগাযোগ, গ্রামীণ মানুষদের ইস্যুগুলো কি, সেই ইস্যুগুলোকে বলছে যে লোগো বিতর্কে গ্রামের লোকের কি যায় আসে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, মানে লোগো বিতর্কে এগুলো পুরোটাই একটা আইনত এবং পদ্ধতিগত সমস্যা, সেইগুলো তদন্ত হতে পারে, সেটা নিয়ে আদালত বিচারও করবে। কিন্তু আমরা দেখি 2013 সালে, আমি একদম রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে দেখুন, 2013 সালের যে পঞ্চায়েত ভোট জুলাই মাস নাগাদ হয়েছিল, তার আগে এপ্রিল মাসে সারদা কাণ্ড হলো। অত মানে ভারত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বড় স্ক্যাম। কিন্তু তারপরে কি দেখা গেল, মানে ফলে বিরোধীরা কোথাও না কোথাও ইস্যু করতে পারছে না, অথবা শাসক দলের হয়তো একটা পারফরমেন্স গ্রামীণ লেভেলে, কারণ কয়েকটা জিনিস খুব চোখে পড়ার মতো উন্নতি হয়েছে, দেখাই যাচ্ছে। আপনি পঞ্চায়েতের আইন শৃঙ্খলা, রাজ্য পুলিশের সিএসডিএস এর যে সমীক্ষাগুলো হয়েছিল 2016 বিধানসভার পরে, দেখা যাচ্ছে যে গ্রামীণ ক্ষেত্রে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, ট্যাপ ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল, টেলিভিশনের অ্যাক্সেস, হ্যাঁ এখনো দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে অনেক লোকে টেলিভিশন দেখে। এইগুলো কেন্দ্রীয় সরকার দেয়। দেখুন, আমি একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার করতে চাই এখানে, যে আজকে বারবার যে বিতর্কটা হচ্ছে ভোট ইস্যু না ইস্যু, দেখুন দুর্নীতির ইস্যু, আর এখানে কোন লেভেলে গেছে এখানে আমরা প্রশ্ন করতে চাইছি। শুনুন, কোথায় গেছে মানে বিজেপি মুকুলকে নিয়েছে বাংলায় ক্ষমতায় আসার জন্য, মানুষ জানতে চাইছে মুখ্যমন্ত্রী এটা আমার ভাইপোকে ডিজনেস বলছে, আগামী দিনে তো এটা প্রমাণ হইতে হবে। আরে ডিজনেস বলছে, এটা তো চিঠি ডিজনেস বলছে, এটা তো কে সত্যি বলছে না, পিসি সত্যি বলছে না, ভাইপো সত্যি কথা বলছে, মানুষ জানতে চাইছে। আর আপনি সরকার চলছে, নির্লজ্জ সরকার চলছে, নির্লজ্জ অপদার্থ সরকার। আমি একটা পর একটা সুমন্দা আমার টাইম না, সুমন্দা আমার বলার বিষয় করতে পারে, সুমন্দা আমার বলার আইনগত বা পদ্ধতিগত একবার দেখাবো শুভ্রাংশু রায়, মুকুল রায় পুত্রকে নিয়ে আজকে সবার পরে জল্পনা কিন্তু বাড়লো। দেখুন, বাবা বিজেপিতে, ছেলে তৃণমূলে। বাবাকে আক্রমণের মঞ্চে অনুপস্থিত ছেলে, মুকুলকে কটাক্ষ করলেন তৃণমূল নেতারা, দূরে রইলেন শুভ্রাংশু।
মুকুল রায়কে জবাব দিতে সভার আয়োজন করেছিল যুব তৃণমূল। আর সেই কারণেই সবার নজর ছিল একজনের দিকে, শুভ্রাংশু রায়, তৃণমূল বিধায়ক, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। বাবার নাম মুকুল রায়। ছেলে কি বাবাকে আক্রমণ করবে, এই প্রশ্নই ঘুরছিল সবার মুখে মুখে। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক মহল বলছে এ সভা বিজেপির পাল্টা সভা, যদিও তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ। তবে উত্তর কলকাতা যুব কংগ্রেসের ব্যানারে এদিন অনুষ্ঠান হলেও তাতে অনুপস্থিত রইলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়, যিনি আবার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও বটে। তৃণমূল অবশ্য এই অনুপস্থিতিকে গুরুত্ব দিতে নারাজ। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের তরফে মুকুল পুত্রকে সভায় হাজির থাকতে বলা হয়েছিল। শুভ্রাংশু থাকবেন বলেও জানা গিয়েছিল। কিন্তু সোমবার সকাল থেকে শুভ্রাংশুর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারোর দাবি শুভ্রাংশুর শরীর খারাপ ছিল, কেউ দাবি করছেন শুভ্রাংশু দিনভর বাড়িতেই ছিলেন। কারোর আবার দাবি শুভ্রাংশু শিয়ালদা স্টেশন পর্যন্ত এসেছিলেন কিন্তু সভায় যাননি। যদিও এসবের সত্য মিথ্যা সম্পর্কে জানা যায়নি, কারণ শুভ্রাংশুর সঙ্গে দিনভর মোবাইল ফোন মারফত যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রকাশ্যে অবশ্য মুকুল পুত্রর গড়হাজিরাকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। সেটা অনেকেই আজকে নেই, প্রেসিডেন্টই অভিষেক ব্যানার্জি নেই, তাতে কি এসে গেল? কেউ সিগনিফিকেন্ট বলে যারা মনে করতো তারাই নেই। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে এবং পরে ছেলে শুভ্রাংশু বারবার দাবি করেছেন তিনি তৃণমূলেই আছেন। পারিবারিক ক্ষেত্রে মুকুল রায় আমার বাবা। যদি দিদি না থাকতো আমি না হতে পারতাম কাউন্সিলর, না হতে পারতাম বিধায়ক। যতদিন বেঁচে থাকতো আমি অন্তত তৃণমূল কংগ্রেস করব এবং নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই মানব। কিন্তু এবার মুকুলকে আক্রমণের মঞ্চে অনুপস্থিত ছেলে, আর তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা। শুদ্ধ নারকোল তেল, শালিমার। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, 20,000 টাকার কেনাকাটায় ব্যাংকক যাওয়ার সুযোগ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।